বাংলার কুরুক্ষেত্রে 4 ঘন্টা অতিক্রান্ত ভোটের এখনো পর্যন্ত বড়সড় গন্ডগোলের কোনো খবর নেই। ছোটখাটো গন্ডগোল, বচসা, তর্কাতর্কি। কুমারগঞ্জে দেখুন, কুমারগঞ্জে বিজেপি প্রার্থীর এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ, আর তারপরেই দৌড় লাগালেন বিজেপি প্রার্থী কুমারগঞ্জের, দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ। প্রার্থীকে দৌড়তে হচ্ছে, উত্তেজনা, তাড়া, কাউকে তাড়া করছেন। প্রার্থীকে লড়াই করলেও হয় না, ভোটে দৌড়তেও হয়, তাড়াও করতে হয়। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, কেন দৌড় লাগালেন বিজেপি প্রার্থী? দেখো, আজ সকালে কুমারগঞ্জ বিধানসভার যে চালুন প্রাথমিক বিদ্যালয়ে যে বুথ রয়েছে সেইখানে বিজেপির প্রার্থী শুভেন্দু সরকার সেখানে যান এবং তিনি যেটা অভিযোগ করেছেন যে সেখানে তাদের যে বুথের যে এজেন্ট, সেই এজেন্ট তাকে বসতে দেওয়া হয়নি, যে কারণেই কিন্তু তিনি সেখানে পৌঁছান এবং তারপরে সেখানে তিনি যেটা অভিযোগ করেন যে তৃণমূলের দুষ্কৃতীরা সেইখানে তাদের যে পোলিং এজেন্ট তাকে বসতে দেয়নি, তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন। এরপরে তিনি সেখানে যারা বাইরে ভিড় করছিলেন তাদেরকে দেখে কিন্তু তিনি নিজে দৌড় দিয়ে তাদেরকে ধরার চেষ্টা করেন। তিনি অভিযোগ করেন যে এখানে কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না তাদের জন্য, সেই অভিযোগও করেন এবং কমিশনে তিনি অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় তিনি সেখানে এই মুহূর্তে ধর্নায় বসেছিলেন যে নির্বাচনী আধিকারিকরা না আসা অবধি সেখান থেকে যাবেন না। এই অভিযোগও তিনি করেন যে তিনি যখন সেখানে পৌঁছান সেখানে দেখেন যে বেশ কয়েকজন সেখানে বুথে জ্যাম করেছিল এবং তাদের যে পোলিং এজেন্ট তাকে সেখানে তৃণমূলের কি দাবি? যদিও তৃণমূলের তরফ থেকে যেটা জানানো হয়েছে এই ধরনের কোনো ঘটনাই তারা ঘটায়নি, তারা সেখানে পোলিং এজেন্ট দিতে পারেনি, কারণ যে ধরনের সেনাবাহিনী দিয়ে ভোট হচ্ছে সেখানে প্রচুর সেনাবাহিনী রয়েছে প্রতিটি বুথে বুথে, সেখানে কি করে এই ধরনের ঘটনা কোনো মতেই সম্ভব নয়। পোলিং এজেন্ট দিতে পারেনি এরকমটা তৃণমূলের অভিযোগ, আর বিজেপির অভিযোগ পোলিং এজেন্টকে তাড়িয়ে দেওয়া হয়েছে, বের করে দেওয়া হয়েছে। আবার চলে যাব মুর্শিদাবাদে, কারণ মুর্শিদাবাদের ডোমকলে উত্তেজনা। গতকাল রাতে কোনো কেন্দ্রীয় বাহিনীকে দেখা যায়নি বলেই অভিযোগ এই ভোটারদের। আজকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসেছেন, পুলিশ কর্মীরা এসেছেন, পুলিশ অফিসাররা এসেছেন। সরাসরি চলে যাব প্রতিনিধি জিয়াউলের কাছে। জিয়াউল, কি অভিযোগ এবং আজকে কি পরিস্থিতি ডোমকলে? ডোমকল মানেই আমরা জানি মানুষ খুন, ভোটের দিন বোমাবাজি, আগ্নেয়াস্ত্র, কিন্তু এবার ডোমকলের কি ছবি? দেখো, তুমি যেমনটি বলছিলে রক্তাক্ত দমকল, তার কারণ একেবারে ভোটের রাত থেকেই গন্ডগোলের সূত্রপাত এই রামনগর এলাকা, সেখানে কিন্তু রায়পুর এলাকা, সেখানে দেখা যাচ্ছে যে সিপিএম সমর্থকরা তারা যখন ভোট দেওয়ার জন্য ভোট দিতে যাবে সেই সময় তাদেরকে বাধা দেয়, অর্থাৎ কোনো সিপিএম সমর্থক তারা বুথে যেতে পারবেন না এমনটা হুঙ্কার দেয় এবং ফোনে প্রথমে হুমকি, তারপরে পরবর্তীকালে বাড়ি বাড়ি গিয়ে সেখানে হুমকি শাসানি, এবং তারা ভোট দিয়ে যাবেন বলে যখন জানান তখন সেখানে গিয়ে রক্তাক্ততাকে মারধর করা হয় এবং এক সিপিএম কর্মী তারা গুরুতর জখম হয়। এই ঘটনার পর থেকে কিন্তু রাতভর এলাকায় একটা উত্তেজনা পরিবেশ তৈরি হয় এবং সকালে এবার দেখাবো অভিযোগকারীরা কি বলছেন, কি অভিযোগ দেখাবো, তারপরে আসবো তোমার কাছে। আমার বাড়ির লোককে বাড়ি থেকে বার করে টাইনি ওই রাস্তাতে মেরেছে, আমার ছেলেকে মেরেছে, আমার স্বামীকে মেরেছে, এখান থেকে খাম করে দিয়েছে আপনার। আর আমি বসে বসে রাস্তায় কান শুনে এই পুলিশে আমাকে 2 বাড়ি 3 বাড়ি মেরেছে। তাহলে পুলিশের কোনো নিয়ম আছে মেয়ে ছেলেকে? না, সকাল থেকে প্রশাসনিক আপনার ওই মিডিয়া আসা পরগার নিয়ে আসলো আমাদেরকে। না কোনো কেন্দ্র বাহিনী ছিল না। হ্যাঁ, সবগুলাই এখন এসছে। সকাল থেকেই ভোটারদেরকে আটকানো, ভয় দেখানো এটা চলছিল। যখন আমি এসে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা বললাম, পুলিশের সঙ্গে কথা বললাম, ওরা যাই হোক বেশ ভালোভাবে প্রোটেকশন দিয়ে নিয়ে এসছে। ভোটাররা এখন লাইনে আছে, না আটকাচ্ছিল তৃণমূলের দুষ্কৃতীরা। এখন ভোট দিচ্ছে। এখন সকালে কি ছিল? রাতে গন্ডগোল হয়েছে, সকালে কোনো ফোর্স ছিল না? সকালবেলায় কোনো ফোর্স ছিল না। এখন ঠিক আছে, এখন ফোর্স যদি চলে যায় তারপরে আবার সমস্যা হবে কিনা সেটা একটু দেখার বিষয়। তাই ফোর্স আছে এখন। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, কিন্তু
কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, জিয়ারুলের কাছে যাব, যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তো অলিতে গলিতে থাকার কথা, তাহলে রাত্রিবেলা এরকম ঘটনা ঘটলো, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিলেন না? দেখো, কমিশন একেবারে স্পষ্ট করে দিয়ে সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী থাকবে এই মুর্শিদাবাদ, তার কারণ সবকটি বুথই কিন্তু অতি স্পর্শকাতর, ফলে এখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকার কথা এমনটাও কিন্তু জানা গেছিল। কিন্তু দেখা যায় যে এই ডোমকলের একেবারে রামনগর রায়পুর এলাকায় সেখানে কোনো রকমভাবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে দেখা যায়নি। আর তখনই ভোটাররা তৃণমূল কি বলছে? তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, ফলে তারা সমস্ত অভিযোগ অস্বীকার করছেন যে কোনো রকমভাবে কোনো রক্তাক্ত বা কোনো গন্ডগোল হয়নি। ডোমকল শান্ত এলাকা, শান্তিপূর্ণভাবে ভোট চলছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে। কিন্তু যারা আক্রান্ত তারা বলছে যে সবটাই তৃণমূল কংগ্রেসের উপরে হামলা করেছে, তাদেরকে আটকেছে যাতে ভোট দিতে না যাওয়া হয়। অর্থাৎ প্রায় যে পাড়ায় ভোট হচ্ছে রায়পুর, সেখান থেকে যে হাই স্কুলে ভোট হচ্ছে প্রায় না হলেও 1.5 কিলোমিটার দূরত্ব, ফলে এখান থেকে তারা ভোট দিয়ে যাবার সিদ্ধান্ত নেয়। সেই সময় তাদেরকে ভোট আটকে দেওয়া হচ্ছে। বক্তব্য দেখাবো। লাগলো গালাগালি করতে। কাকে কাকে মেরেছে? আমার ছেলে রাকিবুলকে আর আমাকে মহাবুল। অপরাধ কি কি বলছে, কেন মারলো? কেন মারলো বলতে হলে যে ছেলের সাথে ফোনে গালাগালি হয়েছিল। আচ্ছা, ওরা কোন পার্টির লোক? ওরা টিএমসি পার্টির লোক। আর আপনারা? আমরা সিপিএম পার্টির লোক। আচ্ছা, তো অপরাধ ওই গালাগালি হচ্ছিল, তারপরে আপনাকে কোথায় মারলো? ওই বাড়ির শুননি, আমার বাড়ির শুনবে। আপনার বাড়ির সামনে মারলো? হ্যাঁ। আর তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, তৃণমূল প্রার্থী হুমায়ুন কবির, তিনি কি বলছেন দেখুন। তো মিথ্যা কমপ্লেন করছে, ফলস কমপ্লেন করছে। আমি বললাম যে ভয়ের জন্য মাদুলি দিতে পারি, আমি এছাড়া আর কিছু করতে পারবো না। ওর সেন্ট্রাল ফোর্সকে বলুন বাড়ি থেকে নিয়ে যাবে। বাড়িতে আসে বলছে বেরোতে দিচ্ছে না। এটা কোনো কথা হলো? ডোমকলে একদম পিসফুল ভোট হচ্ছে, আপনি নিশ্চিন্ত থাকুন। ওরা পেপারে মিডিয়াতে ওটা ধোঁয়া তোলার চেষ্টা করছে, ঠিক আছে? একদম পিসফুল ভোট হচ্ছে। আমি যতগুলো বুথ দেখলাম একদম পিসফুল। আপনি নিজে গিয়ে দেখুন, এখানে জিজ্ঞেস করুন লোককে, কেউ কাউকে ভয় দেখাচ্ছে কিনা। একদমই ভয় দেখাচ্ছে না। আর এসডিপিও কি বলছেন দেখুন। এরকম কোনো অভিযোগ ঠিক নেই, আমাদের দিক থেকে কোনো রকম কোনো উপরে মারধর করা কোনো অভিযোগ ঠিক নেই। আমরা যখন এই ঘটনা খবর পেয়েছে তার সঙ্গে সঙ্গে আমাদের থানার বড়বাবু আইসি ডোমকল এখানে আসলেন। আসার পরে উনি রোডে পার্টি থেকে এখানে যে আমাদেরকে অ্যাকশন নেওয়ার দরকার ছিল, পুলিশের লিগাল অ্যাকশন ওটা নেওয়া হয়েছে। তারপরে আমরা 2 পার্টি থেকে অভিযোগ পেয়েছি, ওই অভিযোগের ভিত্তিতে আমরা 2টা কেস করেছি। না, এখানে যথেষ্ট মাত্রামে অধিকারীরা ছিল। আমরা একটা গ্রামের জন্য অলরেডি 3টা করে গাড়ি এখানে ডিটেল করেছিলাম। একটা সেক্টর গাড়ি ছিল এখানে, একটা কিউআরটি গাড়ি ছিল, আর একজন আমাদের আলাদা করে সাব ইন্সপেক্টরকে আমরা এখানে ডিটেল করেছিলাম। আমাদের থানার সাব ইন্সপেক্টর সুরেশ সরকার এখানে ডিটেল ছিলেন এই গ্রামের জন্য শুধু। মুর্শিদাবাদেই থাকবো, শামশেরগঞ্জে চলে যাব। ভোটার কার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন কিন্তু ভোটাধিকার নেই। ভোটার কার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন, এদের কি নাম ওঠেনি এসআইআরে, না অন্য কোনো সমস্যা আছে? আমরা সকাল থেকে আলোচনা করছিলাম, লক্ষ লক্ষ ভোটার বাদ দিয়ে যারা দাবি করছেন যে তারা বৈধ কিন্তু তাদের নাম ওঠেনি, তাদের বাদ দিয়ে কি ভোট হচ্ছে? সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। আবির, ভোটার কার্ড আছে কিন্তু ভোটাধিকার নেই, কারণ কি? কারণ তারা নিজেরাও জানেন না। যেমন আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন, তোমার নাম কি? সাহিল আলম। সাহিল, ওর ভোটার কার্ড রয়েছে, ভোটার লিস্টের নাম কেন কি বলছে? আমার নাম কেটে দিয়েছে। বাড়িতে কার কার নাম উঠেছে? বাড়িতে শুধু আমার বাবা আর মায়ের নাম আছে। আর বাবা আর মায়ের নাম আছে, তোমার নাম নেই? না, আমার 4টা ভোটে নাম কেটে দিয়েছে, 4 জনের কার্ড নয় এখন বাড়িতে। ও দেখতে পাচ্ছ যে এখানে ডিগ্রি যে হাই স্কুল, সেখানে সামনে দাঁড়িয়ে রয়েছে। এখনো পর্যন্ত যেহেতু নামই নেই, ফলে কোনোভাবেই ভোটার ইনফরমেশন স্লিপ নিয়ে ভেতরে ঢোকার সুযোগও নেই, ভোট দেওয়ারও কোনো সুযোগ নেই। এই যে বুথ, এই বুথ থেকে 100 মিটারের মধ্যে একাধিক বাড়িতে আজকে আমরা যে সকাল থেকে কথা বলেছি সেখানে দেখতে পেয়েছি, এমনকি একজন চিকিৎসক তিনি তার পাসপোর্ট দেখাচ্ছেন, রিনিউ করা পাসপোর্ট পর্যন্ত দেখাচ্ছেন। তার পরিবারে তিনি, তার দাদা, তারা দুজনেই চিকিৎসক, তাদের দুজনের কারুর নাম নেই। বিভিন্ন মহিলারা তারা তাদের দেখাচ্ছেন যে মাধ্যমিকে তাদের যে শংসাপত্র, অ্যাডমিট কার্ড, তারা সেটা দেখাচ্ছেন। একই সঙ্গে হচ্ছে তাদের এপিক কার্ড তারা দেখাচ্ছেন, তাদেরও পর্যন্ত নাম নেই। এবং তাদের বক্তব্য যে বিএলওর কাছে তারা পর্যাপ্ত নথি জমা দিয়েছিলেন, তারা তাদের বাবা মায়ের কারুর নাম উঠেছে, কারুর হয়তো স্বামীর নাম আছে, স্ত্রীর নাম নেই, কারুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে দাদার নাম আছে, ভাইয়ের নাম নেই, দিদির নাম আছে, বোনের নাম নেই। এই ধরনের প্রচুর ঘটনা। এবং আমি যে বুথে দাঁড়িয়ে, সেটা কি অ্যাকচুয়ালি বিজেপির সাফল্য?
না দেখুন, আপনারা জানেন যে পুরোটা নিয়ন্ত্রণ করছে কিন্তু নির্বাচন কমিশন, এবং কার ভোটাধিকার থাকবে বা না থাকবে সেটা বাবা মাসির নাম আছে, বাবা মায়ের নাম আছে, সন্তানের নাম নেই, সন্তানের নাম আছে, বাবা মায়ের নাম নেই, এটা কি হতে পারে? 10 কোটির রাজ্যে এখন দু একটা বিক্ষিপ্ত ঘটনা দেখিয়ে কিন্তু যে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হচ্ছে, আপনি হয়তো গুলিয়ে ফেলছেন। বিজেপির এখানে কোনো দায় নেই এবং দায়িত্বও নেই, এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করছে নির্বাচন কমিশন, এবং এখানে গুলিয়ে ফেললে হবে না যে এটা বিজেপি করছে। বিজেপির কোনো দায় নেই। অনেক বিজেপি কর্মীরা নাম বাদ যাচ্ছে, আমরা কিন্তু আজকে 91 লক্ষ লোকজনদের নাম যখন বাদ যাচ্ছে, হ্যাঁ ওই 91 লক্ষ লোকজনই আমরা দেখতে পাচ্ছি 21 সালে তৃণমূলের ছাপ্পা কোম্পানি ছিল। কিন্তু যখন আমরা এই দৃশ্য দেখতে পাচ্ছি যে হচ্ছে একমাত্র কারণ হচ্ছে ভোটার লাইনের যে সামনে দাঁড়িয়ে আছে তার কোম্পানি বাংলাদেশ থেকে যখন একটা ওপার বাংলায় ভোট আছে, এপার কমিশনের উপরে দায় চাপাচ্ছে, আবার বলছে ছাপ্পা কোম্পানি ছিল। অবশ্যই ওপার বাংলায় ভোটাধিকার আছে, এপার বাংলায় তারা তৃণমূলের প্রতিনিধি। আমার বলার এরকম উদাহরণ বহু আছে। বাংলাদেশিদের ভোটারদের উপরে নির্ভর করে তৃণমূল বাবা মায়ের নাম আছে, ছেলের নাম নেই, ছেলের নাম আছে, বাবা মায়ের নাম নেই, বাংলাদেশি ভোটার। এটা আসলে বিজেপির লোকেদের না একটা ওদের বোধহয় ওই রেমিডির মতো বলে দিই যে একই কথা গল গল করে স্ক্রিপ্টে বলতে থাকে, কিন্তু স্পেসিফিক বুঝুন। বাবা মার নাম আছে, ছেলের নাম নেই, পাসপোর্ট আছে, আবার উনি বলছেন যে বাংলাদেশ থেকে এসছে। না না এই বলেনি, আপনি তো বললেন। আমি বলছি তাহলে এই লোকটা বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী এসে এখানে রইল কি করে, পাসপোর্ট পেলো কি করে? আগে তো বলতে হবে কেন্দ্রীয় সরকার। এই অমিত শাহর কথা যখন উঠলো, অমিত শাহকে দেখায় অমিত শাহ ওয়ার রুমে। এই প্রথম সল্টলেকের অফিসে বসে অমিত শাহ নজর রাখছেন ভোটের দিকে। অমিত শাহ এলেন সল্টলেকের অফিসে। কি অমিত শাহ এলেন সল্টলেকের অফিসে, এখন সল্টলেকের বিজেপি অফিসে বসে ওয়ার রুম খুলে ওয়ার রুম থেকে নজর রাখছেন 152টা কেন্দ্রের ভোটে। অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, অয়ন, 10টা নাগাদ আজকে অমিত শাহ বিজেপি সল্টলেকে দলীয় দপ্তরে আসেন এবং এসে শটান তিনি ওয়ার রুমে চলে যান, এবং সেখানে বিজেপির যে নেতৃত্ব যারা সকাল থেকে আজকে প্রথম দফার ভোটের 152টি কেন্দ্রের সেখানকার খুঁটিনাটি নজর রাখছেন। সেখানে গিয়ে অমিত শাহ প্রত্যেকের সঙ্গে কথা বলেন এবং কোথায় কি সমস্যা হচ্ছে, কোথায় কি করতে হবে, ভারতীয় রাজনীতির অন্যতম চাণক্য হিসাবে যাকে বলা হয় সেই অমিত শাহ আজকে সকালবেলা তার কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত সেই কর্মসূচি সম্ভবত স্থগিত রাখা হচ্ছে। দুপুরে তার হুগলির বলাগড়ে তার জনসভা আছে, কিন্তু 10:20 থেকে এখনো 11:15 বাজে এখনো পর্যন্ত টানা প্রায় 1 ঘন্টা অমিত শাহ একদম প্রত্যেকটা হাল হকিকত 152টি কেন্দ্রের প্রত্যেকটা কেন্দ্রের খুঁটিনাটি তিনি খবর দিচ্ছেন, এবং এই উত্তরবঙ্গের জেলাগুলি এবং রাঢ়বঙ্গের জেলাগুলিতে বিজেপি শক্তিশালী, সেখান থেকে সংখ্যাগরিষ্ঠ সিট বিজেপির আসন প্রাপ্তির সম্ভাবনা, এবং সেই জায়গাগুলিতে যাতে কোনো রকম আত্মতুষ্টি বা কোন রকম সমস্যা না হয় সেই গোটা বিষয়টাই বিজেপি নেতৃত্বের সঙ্গে যেমন তিনি আলাপ আলোচনা করছেন, তেমন ভাবেই এখান থেকে নির্দেশ দিচ্ছেন, এবং সেই নির্দেশ চলে যাচ্ছে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে যে সমস্ত বিজেপি কর্মীরা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের কাছে পৌঁছে যাচ্ছে। ফলে বলা যেতে পারে যে একদিকে অমিত শাহ এবং পাশাপাশি আজকে নরেন্দ্র মোদী জনসভা করবেন, রোড শো করবেন। জনসভা, রোড শো এইসব তো হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে এই প্রথম সল্টলেকের অফিসে বসে পর্যবেক্ষণ করছেন অমিত শাহ। আমরা সব খবর সবার আগে, সব ছবি সবার আগে দেখাবো। রাজনৈতিক তর্ক বিতর্ক চলবে একটা ছোট্ট ব্রেকের পর। 152 কেন্দ্রে ভোটে প্রায় 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, আর সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান শামশেরগঞ্জে অ্যাকশনে। শামশেরগঞ্জে দোকানপাট সমস্ত বন্ধ করা হচ্ছে। শামশেরগঞ্জে পুলিশের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা টহল দিচ্ছেন এলাকায়। দোকানপাট বন্ধ করা হচ্ছে যাতে কোথাও জমায়েত না করতে পারেন কেউ। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, কি ছবি? 100 মিটারের মধ্যে যে কোনো জমায়েত থাকবে না সেটা কমিশনের তরফ থেকে বারবার বলা হয়েছিল, যেটা দেখতে পাওয়া যায় যে সকাল থেকে 100 মিটারের মধ্যে শুধু জমায়েত কেন, দোকান খুলে রাখা রয়েছে, টোটো দাঁড়িয়ে রয়েছে, বাইক রয়েছে, এবং অবাধে মানুষজন ভোট গ্রহণ কেন্দ্রের সামনে দিয়ে যাতায়াত করছেন এবং ভিড় করে জমিয়ে রয়েছেন। বহু সময় ধরেই অভিযোগ আসছিল, তারপরেই দেখতে পাওয়া যায় যে পুলিশ সেখানে আসেন, এবং তাদের যে তুমি জানো যে পুলিশের যে গাড়ি যেখান থেকে লাইভ ফিড যাচ্ছিল ওয়েবকাস্টিং করার মতোই বাইরের যে ছবি, সেই গাড়িতে করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে নিয়ে আসা হয়, এবং অবশেষে কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে পুলিশকে সঙ্গে রেখে এখানকার যে দোকানপাট সেই দোকানপাটগুলিকে বন্ধ করানো হচ্ছে, এবং রাস্তা থেকে যে সমস্ত টোটো ছিল সেগুলোকে সরানো, যেগুলো বিভিন্ন জায়গাতে জমায়েত ছিল সেই জমায়েতগুলো সরানো হচ্ছে, এবং শামশেরগঞ্জ থানার যারা আধিকারিকরা রয়েছেন তারাও আলাদা করে সে পৌঁছচ্ছেন, তারা ওই জমায়েত সরাচ্ছেন
করছেন, দোকানপাট এই বন্ধ করাচ্ছেন। মুর্শিদাবাদে কংগ্রেসের কি হাল হতে পারে? 94টা আসনে ক্যান্ডিডেট দেওয়া হয়েছে, সেই জন্য এবারে ইলেকশনের অনেক রকমই মোড় ঘোরার সম্ভাবনা আছে এবং মুর্শিদাবাদে তো আমরা আশা করছি ভালো রেজাল্ট। প্রদীপ, যা এখনো পর্যন্ত ভোট চলছে, শান্তিপূর্ণ ভোট, নির্বিঘ্নে ভোট, কারো কোনো অভিযোগ হওয়ার কথা নয়, সেই জায়গা থেকে এবার যা ফলাফল হবে কেউ কারো বিরুদ্ধে তো আর অভিযোগ করতে পারবে না। একেবারেই কোনো অভিযোগের তো জায়গাই নেই, বরঞ্চ এই ভোটের ফলাফল মেনে নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলরা কি অবস্থান নেয় এবং কি বলে সেটাই দেখার। তার কারণ হচ্ছে ইলেকশন কমিশন একদম বজ্র আটুনি দিয়ে যা অভিযোগ ছিল পশ্চিমবঙ্গের নির্বাচনে, হিংসার নির্বাচন, ছাপ্পার নির্বাচন, সেগুলো তো অভিযোগ নেই। ফলে এইবারের নির্বাচনটা অনেকে বলে যে অ্যান্টি ইনকামবেন্সি। তো এখন এই অ্যান্টি ইনকামবেন্সি বা প্রতিষ্ঠান বিরোধিতায় কোনটা প্রতিষ্ঠান, রাজ্য সরকার না ইলেকশন কমিশন? এসআইআর প্রক্রিয়ার যে প্রতিষ্ঠান বিরোধী হওয়া সেটার পক্ষে মানুষ ভোট দিচ্ছে, নাকি রাজ্য সরকারের 5 বছর বা 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতায় মানুষ ভোট দিচ্ছে? একটা জিনিস যে আমাদের এখানে দেখি যে ভোটে খুব হিংসা হয় এবং ভোটের পার্সেন্টেজও বৃদ্ধি হয়। এবারে শান্তিপূর্ণ ভোটের পার্সেন্টেজ বৃদ্ধি হচ্ছে, মানে আমরা দেখতে পাচ্ছি অনেকে, তো এবং দিনের শেষে দেখতে পাবো যদি শান্তিপূর্ণ ভোট এবং ভোটের পার্সেন্টেজ বৃদ্ধি হয় তাহলে কিন্তু সাধারণ মানুষ তার ভোটাধিকার রক্ষা করা, তিনি যে ভোটার এবং অনেকে যে ভোটার হলেন না, বৈধ ডকুমেন্টস থাকা সত্ত্বেও ঘুরে বেড়াচ্ছে, এই নাগরিক সত্তাটা জেগে উঠেছে, ভোটাররা জেগে উঠেছে, ভোটাররা নিজের ভোট দিচ্ছে এবং তারা ভোটাধিকার প্রয়োগ করছে। কতটা রাজ্য সরকারের বিরুদ্ধে আর কতটা ইলেকশন কমিশনের হেনস্থার বিরুদ্ধে সেটাই যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে 2024-এ এরকমই শান্তিপূর্ণ নির্বাচনই হয়েছিল। 2024-এ লোকসভা আসনে বিজেপির সিট কমেছিল। এবার কি হয় সেটাই দেখার। একটা ছোট্ট ব্রেকের পর ফিরে আসছি।